বন্ধুরা, আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব যা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নামে পরিচিত। এই অধ্যায়টা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একদম শেষের দিকের একটা অধ্যায়। তো এই অধ্যায়টা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। আমাদের এই অধ্যায়ে যে সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স পার্ট, এটাই কিন্তু বলতে গেলে আমাদের বর্তমানে যে আধুনিক বিজ্ঞানের যুগে আমরা বসবাস করছি, অর্থাৎ আমরা মোবাইল ব্যবহার করতেছি, স্মার্টফোন ইউজ করতেছি, ল্যাপটপ ইউজ করতেছি, অনেকগুলো প্রোগ্রাম আমরা নিজেরা সেট করতে পারি, অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতেছি, সবগুলোর মূল চালিকা শক্তিই বলতে গেলে এই ইলেকট্রনিক্স। অর্থাৎ এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোই কিন্তু আমরা ইউজ করতেছি। সো এই ইলেকট্রনিক্সের মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রসেসর বা চিপসেট, আর সেটারই মূল উপাদান আমরা হিসেবে বলতে পারি সেমিকন্ডাক্টরকে। তো এই অধ্যায়টা তোমরা শুধুমাত্র পড়ার কারণে পড়বে যে তা না, বরং এই অধ্যায়টাকে একটু আলাদাভাবে জানার চেষ্টা করলে তুমি আধুনিক যে যুগে আমরা বসবাস করছি, আমরা যে মোবাইল ফোন ইউজ করতেছি সেটার প্রসেসর চিপসেট, ল্যাপটপের প্রসেসর চিপসেট, এইগুলো সম্বন্ধেও তুমি কিন্তু ডিটেলস একটা ধারণা পাবা। আর তোমরা আইসিটিতেও কিন্তু অনেক কিছু পড়ো, লজিক গেট পড়ো। সো এই জিনিসগুলো কি কি কম্পোনেন্ট দিয়ে আসলে তৈরি, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টা। তো চলো দেরি না করে আমরা অধ্যায়টা শুরু করি। তো আমাদের প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে শ্রেণীবিভাগ যে করা যায় সেটা কয় ভাগে করা যায়। এটা আমরা সবাই জানি কম বেশি। আমরা জানি 3 ভাগে বিদ্যুৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে শ্রেণীবিভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, দ্বিতীয়টা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর তৃতীয়টা হচ্ছে আমার কি ইনসুলেটর বা অপরিবাহী। এই প্রত্যেকটা জিনিসেরই এক একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি এখানে। পরিবাহী কি, যেমন ধাতব তার হতে পারে। অর্ধপরিবাহী কি, অর্ধপরিবাহী যেমন সিলিকন, এখানে একটা সিলিকনের ক্রিস্টাল দেখতে পাচ্ছ। অপরিবাহী কি, অপরিবাহী হচ্ছে রাবারের টায়ার বা এই টাইপের এলিমেন্টস হতে পারে। পরিবাহীকে আমরা স্বাভাবিকভাবেই চিনি, সে আসলে তড়িৎ পরিবহন করতে পারে। অপরিবাহীকে আমরা জানি তার মধ্যে আমরা যদি বিভব পার্থক্য প্রয়োগও করি সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আর অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি কয়েকটা জিনিস একটু বলে নিই। দেখো, সেমিটাকে আমরা একটু নীল কালার দিয়ে দিয়েছি, কারণটা কি? তোমরা নিশ্চয়ই সেমিফাইনাল খেলা দেখো, ফুটবল বিশ্বকাপ হোক, ক্রিকেট বিশ্বকাপ হোক। তো সেমিফাইনালটা কি আসলে ফাইনালের আগে যেটা হয়, মানে এটাকে অর্ধেক ফাইনাল বলা যেতে পারে, তাই না? সো সেমিকন্ডাক্টর নামটা থেকে কিন্তু একটু একটু আইডিয়া করা যায় এটা হচ্ছে কন্ডাক্টরই, বাট সেমি মানে পুরোপুরি সে পরিবাহী না, সামান্য সে পরিবাহী। তো চলো আমরা এটা নিয়ে কয়েকটা থিওরিটিক্যাল ডাটা জিনিসগুলো আমরা পড়ি। তো এখানে আমরা 3টা খণ্ডের মতন দেখিয়েছি। এটা ধরো সাপোজ একটা পরিবাহীর খণ্ড, এটা একটা অপরিবাহীর খণ্ড, আর এটা একটা অর্ধপরিবাহীর খণ্ড। আমরা যদি বিভব পার্থক্য প্রয়োগ করি, আমরা জানি বিভব পার্থক্য প্রয়োগ করলে কোনো পরিবাহীর মধ্যে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎটা পরিবহন ঘটে। আমরা যদি বিভব পার্থক্য প্রয়োগ করি আবার নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি পরিবহন হয়ে থাকে, ইলেকট্রনের পরিবহন হয়ে থাকে, তাই তো? সো আমরা ধরো এই কন্ডাক্টরটার মধ্যে বিভব পার্থক্য প্রয়োগ করলাম। বিভব পার্থক্য প্রয়োগ করলে আমরা জানি কন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয়, তার মানে তার মধ্য দিয়ে তড়িৎ অর্থাৎ ইলেকট্রন পরিবহন ঘটবে। সো আমরা সেটাই দেখেছি, বিভব পার্থক্য প্রয়োগে তার মধ্য দিয়ে ইলেকট্রনের পরিবহন ঘটে। এবার আসি অপরিবাহী বা ইনসুলেটর ইংলিশে বললে, সেটার মধ্যে দিয়ে যদি আমরা বিভব পার্থক্য প্রয়োগও করি, সেটার মধ্যে কি ইলেকট্রন যাতায়াত করতে পারবে? পারবে না। ইলেকট্রন কিন্তু এখান থেকে যাতায়াত করে এদিকে আসতে পারবে না। সো আমরা ইনসুলেটরের মধ্যে বিভব পার্থক্য প্রয়োগ করলেও আসলে কি হয় না, তড়িৎ পরিবহন ঘটে না। আর সেমিকন্ডাক্টর, এটার মধ্যে যদি আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি, তাহলে আমরা চাইলে আমাদের ইচ্ছা অনুসারে আমরা চাইলে এটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটবে কি না সেটা নিশ্চিত করতে পারি। যেমন এখানে কিন্তু বিভব পার্থক্য প্রয়োগ করলে তড়িৎ পরিবহন ঘটবেই, তাই না? বাট সেমিকন্ডাক্টরটাকে আমরা কোনো সুইচ বা চাবি না ব্যবহার করি, এটা কি একটা সুইচের মতন ইউজ করতে পারি, অন অফ। অর্থাৎ আমরা চাইলে এর মধ্যে দিয়ে পরিবহন ঘটাতেও পারি, আবার চাইলে এর মধ্যে দিয়ে পরিবহন নাও ঘটাতে পারি। সো আমাদের কিন্তু এখানে কন্ট্রোল রয়েছে। আবার এইখানে আমরা কিন্তু এক পাশ থেকে কারেন্ট পাঠালে যাবে, অন্য পাশ থেকে কারেন্ট পাঠালে যাবে না, সেটাও নিশ্চিত করতে পারি। এটা আমি একটু তোমাদেরকে এঁকে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তোমরা, এই পরিবাহীটার জন্য আমি যদি বাম দিক থেকে মানে এখানে উচ্চ বিভব প্রয়োগ করি, এখানে নিম্ন বিভব প্রয়োগ করি, তাহলে আমি লালটা দিয়ে যেটা আঁকছি সেটা হচ্ছে তড়িৎ পরিবহনের দিক, তাই তো? সো তড়িৎ পরিবহনটা কিন্তু এইভাবে ব্যাটারি দিলেও তড়িৎ পরিবহন ঘটবে। আবার যদি চিন্তা করি আমি একটা নীল কালার দিয়ে একটা সার্কিট আঁকি, সাপোজ ধরো আমার লাল কালার সার্কিটটা নাই, আমি এইভাবে চিন্তা করি যে আমি এইভাবে তার মধ্যে কানেকশন দিব,
মানে আগে যেভাবে দিয়েছিলাম তার উল্টা, মানে লাল কালারে এটা যখন নাই তখন নীল কালারে এটা যদি আমি সেট করি, মানে আমি যদি হাই ভোল্টেজটা পূর্বের বিপরীত দিকে সেট করি, তাহলেও কিন্তু এখানে কি হবে, তড়িৎ পরিবহন ঘটবে। অর্থাৎ এখানে কিন্তু বাম দিক দিয়েও তড়িৎ পরিবহন ঘটানো যায়, ডান দিক দিয়েও তড়িৎ পরিবহন ঘটানো যায়। আমার কিন্তু কন্ট্রোলটা নাই যে আমি তাকে বলে দিতে পারি যে এই কন্ডাক্টর তুমি বাম দিক থেকে তড়িৎ পরিবহন আসলেই তুমি তাকে যেতে দিবা, ডান দিক থেকে তড়িৎ আসলে তুমি তাকে যেতে দিবা না। এই জিনিসটা কিন্তু আমরা এইখানে কন্ট্রোল করতে পারি না, বাট সেমিকন্ডাক্টরে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। মানে আমি সেমিকন্ডাক্টরে বলে দিতে পারবো, মানে জিনিসটা কন্ট্রোল করতে পারবো এভাবে যে বাম দিক থেকে কারেন্ট দিলে সেমিকন্ডাক্টর তুমি কারেন্টটাকে যেতে দিবা, বাট ডান দিক থেকে কারেন্ট দিলে তুমি কারেন্টটাকে যেতে দিও না। এই কন্ট্রোলটা কিন্তু আমরা করতে পারি। সো ভিতরের বিভিন্ন মেকানিজমে চেঞ্জ করে আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারি। তাহলে বোঝা গেল প্রথমের আলোচনাতেই যে আমাদের প্রথমে মনে হতে পারতো যে আমরা কেন শুধু কন্ডাক্টর নিয়ে আলোচনা করলাম না, আমাদের পরিবাহী দরকার হলে আমরা কন্ডাক্টর ইউজ করব, অপরিবাহী দরকার হলে ইনসুলেটর ইউজ করব। বাট সেমিকন্ডাক্টর তাদের মাঝামাঝি হওয়ায় আমাদের কিন্তু সুবিধাই হলো। কেন? কারণ আমরা চাইলে ওর মতনও আচরণ করাতে পারি, চাইলে ওকে দিয়ে ওর মতনও আচরণ করাতে পারি। আবার চাইলে আমি ডান দিক থেকে প্রবাহ পাঠাতে পারি, বলতে পারি বাম দিক থেকে আসলে তুমি দিও না। এই জিনিসগুলো কিন্তু আমরা সেমিকন্ডাক্টর দিয়েই করতে পারি। সো বোঝা গেল সেমিকন্ডাক্টরে কিছুটা এডিশনাল সুবিধা রয়েছে, আরও অনেক সুবিধা আমরা সামনে আলোচনা করব। তো চলো এবার এরপরে আলোচনাতে যাওয়া যাক। আমরা এখানে কয়েকটা ভ্যালু নিয়ে কথাবার্তা বলবো। শুধু আমি মুখে মুখে বললাম যে এটা এত এটা এটা এত, তা না, যে এটা পরিবহন ঘটবে না এটা ঘটবে না তা না। আমরা এখানে কয়েকটা ভ্যালু নিয়ে দেখবো যে আসলে কেন ঘটে না বা জিনিসগুলো কি আসলে। আমরা 3টা কলাম নিলাম। আমাদের প্রথম কলামে আমরা পরিবাহী না অপরিবাহী না অর্ধপরিবাহী সেই পদার্থগুলোকে রাখবো, আর দ্বিতীয় কলামটাতে আমরা তার রেজিস্টিভিটি দেখব। রেজিস্টিভিটিটাকে তোমরা সবাই চেনো, এটা কোন সূত্রে তোমরা শিখে এসেছিলা ছোটোবেলায়? মনে করে দেখো, 9-10-এ তোমরা এরকম একটা সূত্র শিখেছিলা, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? এখানে কিন্তু আরটা রেজিস্টিভিটি না, আর রোটা হচ্ছে রেজিস্টিভিটি। এটার পরিচয় 9-10-এ কী শিখেছিলা? এটার পরিচয়টা শিখেছিলা তোমরা এরকম যে উপাদানের আপেক্ষিক রোধ। সো এটাকে আমরা ইংলিশে বলি রেজিস্টিভিটি, ঠিক আছে? সো রেজিস্টিভিটির এককও কিন্তু তোমরা শিখে এসেছিলাম, মনে করে দেখো এইখান থেকে কিন্তু এককটা বের করা যায়। সো এটার এককটা কী ছিল? আর এর একক হচ্ছে ওহম, আর এর একক ওহম, এল এর একক হচ্ছে মিটার, এর একক হচ্ছে মিটার স্কোয়ার। সো মিটার স্কোয়ার, মিটার, আর এটা হচ্ছে ওহম। তাহলে রোটাকে যদি এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখবা রো এর এককটা আসলে কী আসতেছে? ওহম মিটার আসতেছে। সো রো বা উপাদানের আপেক্ষিক রোধ আমরা শিখে এসেছি, সেটা হচ্ছে ওহম মিটার। তো আমরা এই ক্ষেত্রে রো শিখতেছি না, রো আমাদের পূর্বেরই পড়া। আমরা এখানে যেটা শিখতেছি সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রো এর ভ্যালু কেমন হয়। আর রো এর বিপরীত রাশিকে আমরা বলি কন্ডাক্টিভিটি। রো হচ্ছে বাধার পরিমাণের মতন চিন্তা করতে পারো। রোধটা আসলে বাধার পরিমাণ, এটা হচ্ছে উপাদানের জন্য যে বাধার পরিমাণ। কারণ সোনার মধ্যে যে পরিমাণের বাধা পাবো একই দৈর্ঘ্য বিশিষ্ট, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট তামার মধ্যে কিন্তু সেটা পাবো না, ভিন্ন রকমের পাবো। সো রো হচ্ছে উপাদানের সাথে ডিল করে, মানে উপাদানের যে ক্যারেক্টারিস্টিক সেটাকে রোধের সাথে সিগনিফাই করে। তো এইখানে রোটাকে বিপরীত করলাম মানে 1/ρ করলাম। 1/ρ করলে আমরা যে রাশিটা পাবো সেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি। সো এইটার একক কী হবে? সিগমার একক হবে ওহম মিটার উল্টা। দ্যাট মিনস আমি যদি লিখি সিগমার একক আসলে হওয়া উচিত ছিল এরকম যে 1/ওহম মিটার। সো 1/ওহম মিটার মানে কি? 1/ওহম আছে কিন্তু। সো 1/ওহমকে আমরা কিন্তু ছোটোবেলায় শিখেছি, এটাকে সিমেন্স বলে, রাইট? এটার রাশিটা ছিল জি দিয়ে প্রকাশ করতাম পরিবাহিতা, আর 1/ওহম হচ্ছে পরিবাহিতার রাশি, জি ইকুয়াল টু 1/ওহম। এটার একক ছিল সিমেন্স, ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করতাম, তাই তো? সো 1/ওহমকে আমরা কী দিয়ে লিখতে পারি? এস দিয়ে লিখতে পারি। আর 1/মিটার যে ছিল সেটাকে পার মিটার আকারে লিখে দিলাম। তো আমরা জাস্ট ছোটো করে ধারণা নিয়ে নিলাম আসলে কন্ডাক্টিভিটিটা কী আর রেজিস্টিভিটিটা কী। আমরা এখন ভ্যালুগুলোতে চলে আসব। আমাদের যে পরিবাহী আছে, সো সেই পরিবাহীর ক্ষেত্রে খেয়াল করে দেখো রেজিস্টিভিটি যে ভ্যালুটা, সো রেজিস্টিভিটির ভ্যালুটা কত? 10⁻² থেকে 10⁻8 পর্যন্ত। অর্থাৎ ভ্যালুটা দেখেই বোঝা যাচ্ছে ছোট একটা ভ্যালু, তাই না? 10⁻², 10⁻8, মানে ছোট্ট একটা ভ্যালু। আর কন্ডাক্টিভিটি যেহেতু এটা উল্টা, তার মানে এটা 10⁻² হলে এটা 1/10⁻², মানে সহজ কথায় বললে 10⁻², মানে মাইনাসটা সরে গেছে উল্টায় দেওয়ার ফলে। একইভাবে 1/10⁻8কে আমরা লিখতে পারি 10⁻8 শুধু। তাহলে এটা গেল 10⁻² থেকে 10⁻8 সিমেন্স পার মিটার। অর্থাৎ
পরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজিস্টিভিটির ভ্যালুটা কম আর কন্ডাক্টিভিটির ভ্যালুটা বেশি, তাই কিন্তু সে কি পরিবাহী, মানে তার উপাদানগতভাবেই সে এরকম যে সে বাধার পরিমাণটা কম দেয় আর পরিবাহিতার পরিমাণটা বেশি দেয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসি অপরিবাহী। অপরিবাহী মানে কি, সে বাধার পরিমাণ বেশি দেওয়া উচিত। দেখো ভ্যালু কিন্তু তাই বলে, তার রেজিস্টিভিটি মানে রোয়ের ভ্যালু কিন্তু 10⁻11 থেকে 10⁻19। দ্যাট মিনস ভ্যালুগুলো অনেক বড়। 10⁻11 মানে বুঝতেছো, 10⁻7 হয় 1 কোটি, 10⁻11 মানে 1 কোটিরও অনেক বেশি। সো 10⁻19 তো আরও বেশি। সো এখানে দেখা যাচ্ছে যে অপরিবাহীর বেলায় রেজিস্টিভিটির ভ্যালু কিন্তু অনেক বেশি উপাদানগতভাবে। কন্ডাক্টিভিটির ভ্যালু কত? কন্ডাক্টিভিটি যেহেতু এটার উল্টো রাশি, সো উল্টো রাশিটা আমি লিখলাম। সো কন্ডাক্টিভিটির ভ্যালুটা কিন্তু কম, রাইট? জাস্ট এটা উল্টে দিলে, যেটা বড় রাশিকে উল্টে দিলে অনেক ছোট রাশি পাওয়া যায়, সো এটাকে আমরা ছোট্ট একটা রাশি বলতে পারি। সো এটা হচ্ছে 10⁻11 থেকে 10⁻19 পর্যন্ত সিমেন্স পার মিটারে এককটা। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখো যে অপরিবাহীর বেলায় কিন্তু আমরা বাধার ভ্যালু বেশি পাচ্ছি আর পরিবাহিতার ভ্যালু কম পাচ্ছি। অর্ধপরিবাহী ঠিক তাদের মাঝখানে ফিট হয়, অর্থাৎ তাদের মাঝামাঝি একটা ভ্যালু। তো তার রেজিস্টিভিটি আমি বলবো না পরিবাহীর মতন এতটা অল্প, আবার অপরিবাহীর মতন এতটা বেশি, সে একটা মাঝামাঝি জোনে রয়েছে। তেমনিভাবে এই কন্ডাক্টিভিটিটাও তাদের মাঝামাঝি রয়েছে। সো আমরা পরিবাহিতা আর রেজিস্টিভিটি থেকে দেখলাম যে তারা আসলে কীরকম বাধা প্রয়োগ করতে পারে তড়িৎ পরিবহনের বেলায়। এবার আমরা চলে আসব আমাদের কয়েকটা টার্মসে। এই টার্মগুলা যে যত ভালো করে বুঝবো সে তত সেমিকন্ডাক্টরের পরের কনসেপ্টগুলো ভালো করে বুঝবো। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা কিন্তু ধারাবাহিক একটা আলোচনা, সো শুরু থেকে প্রত্যেকটা টপিক তোমাদের ভালো করে করে বুঝে যেতে হবে। তো শক্তিস্তর রৈখিক চিত্র নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। সো শক্তিস্তর রৈখিক চিত্রটা কি? এখানে আমরা একটা পরমাণু দেখতেছি। কিসের পরমাণু এটা? সিলিকন পরমাণু। তোমরা জানো সবাই, সিলিকন পরমাণুর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার প্রথম শেলে কয়টা থাকবে? 2টা। দ্বিতীয় শেলে কয়টা থাকবে? 8টা ইলেকট্রন। আর তৃতীয় শেলে কয়টা থাকবে? 4টা ইলেকট্রন। সো আমরা এই জিনিসটা কিন্তু জানি, 14, রাইট? সো আমরা সিলিকনের একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখলাম। এই সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে আমরা শক্তিস্তর রৈখিক চিত্রটা শিখে ফেলবো। শক্তিস্তর রৈখিক চিত্র একদম সিম্পল একটা জিনিস। আমরা সংখ্যা রেখায় শিখেছি, তাই না? সংখ্যা রেখায় যতই আমি ডানে যাই ততই কি ভ্যালু বাড়ে, যতই আমি বামে যাই ভ্যালু কমে। শক্তিস্তর রৈখিক চিত্র ঠিক এরকমই একটা জিনিস। সেটা এক্স অক্ষ বরাবর হয় না, সেটা ওয়াই অক্ষ বরাবর আমরা করে থাকি। সো ওয়াই অক্ষ বরাবর যদি শক্তির মান নিয়ে আমরা এরকম একটা দাগ টানি, যেটার ওপরে গেলে বেশি শক্তি আর নিচে গেলে কম শক্তি ইন্ডিকেট করে, তাহলে এই রেখচিত্রটাকে আমরা বলবো শক্তিস্তর রৈখিক চিত্র। অর্থাৎ জাস্ট একটা শক্তির ওয়াই এক্সিস, উপরে গেলে শক্তির মান বেশি, নিচে গেলে শক্তির মান কম। আমরা এখানে কোন শক্তিগুলো তাহলে পয়েন্ট করব যে দেখো এই যে সিলিকনটার প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি আর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি আর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কি এক হবে? হবে না। আমরা কেমিস্ট্রিতেই পড়ে এসেছি যে যত বাইরের কক্ষপথে আসলে ইলেকট্রনটা থাকে তত তার শক্তিমান কি থাকে? বেশি থাকে, তাই না? আমরা বাইরের শক্তিস্তরের কি শক্তির মান বেশি আমরা জানি। সো আমরা এই জিনিসগুলোই কি এখানে প্লট করব। তো প্লট করি আমি, তারপরে তোমরা দেখো এখানে n=1 প্রথম শক্তিস্তর বোঝাচ্ছে, n=2 দ্বিতীয় শক্তিস্তর বোঝাচ্ছে, n=3 তৃতীয় শক্তিস্তর বোঝাচ্ছে। আবার তাদের মধ্যেও জানো তোমরা s,p,d এ সকল সাব অরবিটাল থাকে। তো এখন দেখো আমাদের n=1 অর্থাৎ প্রথম কক্ষপথের যে শক্তি, এটা একটা মানে আছে। n=2টাকে আমরা নিচে দিলে হয়তো n=1 না, কারণ দ্বিতীয় কক্ষপথের শক্তিটা প্রথম কক্ষপথের শক্তির তুলনায় বেশি, তাই কিন্তু এটাকে ওপরে দিছি আমি। দেখো এটাকে ওপরে দিছি, n=3টাকে আরও ওপরে আমি দিছি। তার মানে আমার যততম কক্ষপথ সেটা ওপরে থাকে। কেন? স্বাভাবিকভাবেই বোঝা যায় যে যত বেশি কক্ষপথ তত বেশি শক্তি। আর শক্তিস্তর রৈখিক চিত্র যেহেতু ওপরে গেলে শক্তি বাড়ে, তাই আমরা যেই শক্তিস্তরটার শক্তি বেশি সেটাকে ওপরের দিকে স্থাপন করব, মানে স্থান দিব। তো আমাদের এইটা গেল কি শক্তিস্তর রৈখিক চিত্র। খুবই সিম্পল আলোচনা, কঠিন একদমই কিছু না। এখন আমরা একটু সিলিকন পরমাণুটা নিয়ে কথা বলি। এইটা যে আমরা আঁকলাম শক্তিস্তরের রৈখিক চিত্রটা, এটা কার জন্য আঁকছি? এই সিঙ্গেল আইসোলেটেড সিলিকন পরমাণুর জন্য। আমি সিঙ্গেল আইসোলেটেড এই কথাটা কেন উচ্চারণ করছি? কারণ এই জিনিসটা আবার পার্থক্য হয়ে যেতে পারে যদি আমরা সিঙ্গেল অ্যাটম না নিয়ে আমরা যদি তাকে স্ট্রাকচার, মানে একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্য থেকে নিই। তো এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা মাথায় রাখো, এই যে শক্তিস্তর রৈখিক চিত্রটা পড়লাম, এটা শুধুমাত্র একটা সিঙ্গেল
আইসোলেটেড সিলিকন পরমাণুর জন্য, অর্থাৎ এই সিলিকন পরমাণুটা আলাদা একটা সিঙ্গেল পরমাণুর জন্য এই শক্তি স্তরের ক্ষেত্রে প্রথম কক্ষপথ শক্তি, দ্বিতীয় কক্ষপথ শক্তি, তৃতীয় কক্ষপথ শক্তি, দেখো একটাই মান, তাই না? প্রথম কক্ষপথ শক্তির একটা মান, দ্বিতীয় কক্ষপথ শক্তির একটা মান, তৃতীয় কক্ষপথ শক্তির একটা মান। বাট বাস্তবে তো আমরা জানি এই আইসোলেটেড সিলিকন পরমাণু থাকে না, সে বরং কিভাবে থাকে, সে বরং এরকম একটা ক্রিস্টালের মধ্যে থাকে। এই ক্রিস্টালে লক্ষ লক্ষ কোটি কোটি কী আছে, সিলিকন পরমাণু আছে, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি সিলিকন পরমাণু নিয়েই তো এই ক্রিস্টালটা গঠিত, তাই না? বাস্তবে তো সে এভাবেই থাকে। তো তার মানে বোঝা গেল যে বাস্তবে তাকে আমরা এরকম আলাদাভাবে পাবো না, বাস্তবে সে বরং অন্যান্য সিলিকন পরমাণু দ্বারা বেষ্টিত থাকবে। আর জানি আমরা সিলিকনের 4টা হাত, মানে 4টা যোজনী আমরা চিন্তা করতে পারি। সো সে বাকি সিলিকনগুলোর সাথে কি বন্ধনে আবদ্ধ থাকে, খেয়াল রাখবা এটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এটা কেমিস্ট্রির পড়া, তাই না? আমরা জানি যে বাইরের শেলে যদি ধাতু অধাতুর যে ব্যাপারগুলো ছিল, বাইরের শেলে যদি খুব বেশি সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে তারা ইলেকট্রন নিতে প্রেফার করে অধাতু শ্রেণীরগুলো, আর বাইরের শেলে যদি কম সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেটা ছেড়ে দিতে প্রেফার করে। আর বাইরের শেলে যদি কমও না বেশিও না, দ্যাট মিনস 4টা এরকম অ্যামাউন্টের ইলেকট্রন থাকে, তাহলে ছেড়ে দেওয়াটাও তার জন্য কষ্টকর। ইলেকট্রন মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে যে আয়নে ধনাত্মক আয়নে পরিণত হবে সেটাও কষ্টকর, আবার ইলেকট্রন গ্রহণ করেছে যে ঋণাত্মক আয়নে পরিণত হবে সেটাও কষ্টকর। আবার তার কি পূরণ করা চাই, অষ্টক পূরণ করাও চাই। তাহলে তারা কি করে, কার্বন সিলিকন এরা সমযোজী বন্ধন প্রেফার করে। তাই দেখো সিলিকনটা অন্য সিলিকন পরমাণুগুলোর সাথে 4টা হাত মিলিয়ে সে আসলে কি একটা সমযোজী বন্ধন গঠন করলো। এই যে সমযোজী বন্ধনটা সে গঠন করলো, এই বন্ধনে কয়টা ইলেকট্রন রয়েছে, তার মানে এই বন্ধনে 2টা ইলেকট্রন রয়েছে। এই সিলিকন থেকে একটা, এই সিলিকন থেকে একটা। আবার এই বন্ধনে কয়টা, ওর থেকে একটা, ওর থেকে একটা। দ্যাট মিনস এই বন্ধনে 2টা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, এই বন্ধনে 2টা, এই বন্ধনে 2টা, এই বন্ধনে 2টা। দ্যাট মিনস এই ভেতরের সিলিকনটা কার্যরতভাবে কয়টা আসলে ইলেকট্রনের কয়টা আসলে ইলেকট্রন তার বাইরের শেলে লাভ করলো, সেটা হচ্ছে 8টার মতন, রাইট? সো এই ওর থেকে শেয়ার করার কারণে তার বাইরের শেলে অষ্টক পূর্ণের মতন সে পায়, অপূর্ণের মতন ইলেকট্রন সে পায়, যেটা তাকে আসলে কি দেয়, স্থিতিশীলতা দেয়। আচ্ছা, তো আমরা এই কথাটাই এখানে লিখে রেখেছি যে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে বাস্তবে সিলিকন পরমাণুটা। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে সে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকে, এর মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কিন্তু কি হতে পারে, বাইরের শেলের ইলেকট্রনগুলো কি হয়ে যেতে পারে, তার শেল থেকে সরে যেতে পারে, তাই না? সরে যেতে পারে। আমরা যদি তাপ প্রয়োগ করি, আমরা জানি না, কেমিস্ট্রিতে পড়েছি, আমিই তোমাদেরকে পড়িয়েছি গুণগত রসায়ন অধ্যায়, সেখানে আমি দেখিয়েছিলাম যে আমরা যদি বাইরের শেলে তাপ প্রয়োগ করি বা শক্তি প্রয়োগ করি, তাহলে শক্তি লাভ করে ইলেকট্রন কি করে, উচ্চ শেলে যেতে চেষ্টা করে, উপরের দিকে শেলে যেতে চেষ্টা করে। আর বাইরের শেলের ইলেকট্রনগুলো যখন আরও উচ্চ শেলে যেতে চেষ্টা করে, তখন সে আসলে কি হয়, তার অ্যাটম থেকেই বাইরে যায়, অর্থাৎ সে ধাতব খণ্ডটার মধ্যে চলাচল করে, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের মতন আচরণ করে। এই কথাটা এখানে লেখা আছে যে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে এটা সম্ভব হইতে পারত যে বাইরের শেলের ইলেকট্রনটা বাইরের শেলে নাই, সে আরও বাইরে চলে যেয়ে মুক্ত ইলেকট্রনের মতন আচরণ করতেছে। আচ্ছা, তো এখন আমরা তো আলোচনা করতেছিলাম শক্তিস্তর রৈখিক চিত্র নিয়ে। সেখানে দেখতেছিলাম একটা সিলিকন পরমাণুর জন্য শক্তিস্তর রৈখিক চিত্র, প্রথম কক্ষপথের শক্তি, দ্বিতীয় কক্ষপথের শক্তি, তৃতীয় কক্ষপথের শক্তি। তো আমরা এইখানে দেখলাম যে আসলে বাস্তবে সিলিকন এরকম আইসোলেটেড অবস্থায় থাকে না, সে অন্যান্য সিলিকন পরমাণু দ্বারা আবদ্ধ থাকে। এখন অন্যান্য সিলিকন পরমাণু দ্বারা আবদ্ধ থাকলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে এই সিলিকন পরমাণুটা, এই সিলিকন পরমাণুর বাইরের শেলের ইলেকট্রন বা দ্বিতীয় শেলের ইলেকট্রন, সে যেহেতু অন্যান্য সিলিকন পরমাণু, দেখো এই সিলিকন পরমাণুর কি ইলেকট্রন আছে না, অন্যান্য ইলেকট্রন আছে। এই সিলিকন পরমাণুর নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস আছে। সো সে অন্যান্য সিলিকন পরমাণুর নিউক্লিয়াস বা ইলেকট্রন দ্বারা কিন্তু আকর্ষিত বিকর্ষিত, সে না যাক, সে না সরে যাক, বাট একটা আকর্ষণ বিকর্ষণের প্রভাব কিন্তু তার মধ্যে থাকে, যেটা কিন্তু সে একা থাকলে থাকতো না। সে যদি একা থাকতো, আলাদা থাকতো, যে তার সিলিকন সে অন্য কোনো ইলেকট্রন, অন্য কোনো নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত না, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। বাট সে যখন ক্রিস্টালে থাকে তখনই কিন্তু অন্যান্য সিলিকন কর্তৃক সে, অন্যান্য সিলিকনের ইলেকট্রন নিউক্লিয়াস কর্তৃক সে আকর্ষিত বা বিকর্ষিত হয়। আর এই যে আকর্ষিত বিকর্ষিত হয়, এই আকর্ষিত বিকর্ষিত হলে সমস্যাটা কি, আকর্ষিত বিকর্ষিত হলে তার যে শক্তির মানটা সেটা সমান নাও হতে পারে। সো আমরা, সে যখন এই অবস্থায় থাকতেছে, সে বাইরের শেলের ইলেকট্রনটা ওর সাথে শেয়ার করতেছে, শেয়ারকৃত ইলেকট্রনটা এইভাবে চলাচল করতেছে, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হচ্ছে কোথায়, সমস্যাটা হচ্ছে শক্তি নিয়ে। যখন সে একা থাকতো তখন তার যে বাইরের শেলের ইলেকট্রনের শক্তি বা ভেতর শেলের ইলেকট্রনের শক্তি বা থাকে, সেটা কিন্তু যখন সে দলবদ্ধ অবস্থায় থাকে তখন কিন্তু সম্ভব নাও হতে পারে। কেন? কারণ এই ইলেকট্রনটার কথাই চিন্তা করো, এই ইলেকট্রনটা কি ওর দ্বারা
কিছু হইলেও বিকর্ষিত না, এই ইলেকট্রনটা কি ওর নিউক্লিয়াস দ্বারা কিছু হইলেও আকর্ষিত না। সো এই ইলেকট্রনটা কিন্তু কিছু হইলেও বাইরের সিলিকন পরমাণুগুলোর ইলেকট্রন আর নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, অর্থাৎ প্রভাবিত হয়। অর্থাৎ তার শক্তির যে ভ্যালুটা, সেটা আমরা যে একটা সুনির্দিষ্ট ভ্যালু বলি, এটা কিন্তু নাও হতে পারে। আবার এটা ডিপেন্ডও করে এই সিলিকনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের যা শক্তি, এই সিলিকনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি আলাদাও হতে পারে, কারণ ও বেশি প্রভাবিত না হলে ওর শক্তির ভ্যালুটা একটা সুনির্দিষ্ট মান, ও বেশি রকমের প্রভাবিত হলে ওর শক্তির ভ্যালুটা আরেকটা সুনির্দিষ্ট মান হতে পারে। তার মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই সিলিকনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের যা শক্তি, এই সিলিকনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি সমান নাও হতে পারে, কারণ প্রভাবিত সমান পরিমাণ নাও হতে পারে ও আর ও। আবার একইভাবে ওর সাথেও এরও দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি ভিন্নও হতে পারে। তার মানে আমরা যে কিছুক্ষণ আগে শক্তিস্তর রৈখিক চিত্র আঁকলাম, সেই শক্তিস্তর রৈখিক চিত্রের মধ্যে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে এইরকম, রাইট, শক্তির n=1 একটা সুনির্দিষ্ট দাগ, n=2 একটা সুনির্দিষ্ট দাগ, n=3 একটা সুনির্দিষ্ট দাগ। বাট এই জিনিসটা কিন্তু একটা সুনির্দিষ্ট দাগ না হয়ে একটা মোটা দাগ, অর্থাৎ একটা মোটা রেঞ্জ হতে পারে। কেন? কারণ আমরা এর যা দ্বিতীয় কক্ষপথের শক্তি ইলেকট্রনের, এর দ্বিতীয় কক্ষপথেরই ভিন্ন ইলেকট্রনের শক্তি থাকতে পারে, তাই না? সাপোজ এর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি হচ্ছে 300 আর এর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি হচ্ছে 250 হইতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যখন শক্তিস্তর রৈখিক চিত্র বসাইতে যাব, তখন কিন্তু আমি 200-তে একটা দাগ, 300-তে একটা দাগ দিব, আবার 250-তে একটা দাগ দিব, 350-তে একটা দাগ দিব, তাই না? মানে যতগুলো মান সম্ভব হইতে পারে দ্বিতীয় কক্ষপথে সেই দাগগুলো দিব। তাই দেখো এইখানে আমাদের শক্তিস্তর রৈখিক চিত্র একটু মডিফাই হয়ে গেছে। একটু কি হয়ে গেছে? মডিফাই হয়ে গেছে। কেন? আগে একটা সুনির্দিষ্ট দাগ ছিল, এখন একটা সুনির্দিষ্ট দাগ না, বরং তৃতীয় কক্ষপথের জন্য একটা মোটা রেঞ্জ। এই মোটা রেঞ্জটা আসলে কি বোঝায়? এটা যদি আমি একটু এঁকে দেখাই, দেখো এই জায়গাটা থেকে আমি একটা দাগ টেনে নিলাম এই পর্যন্ত, এই জায়গা থেকে আমি একটা দাগ টেনে নিলাম এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা বোঝাচ্ছে যে ধরো সাপোজ এইখানে ভ্যালুটা হচ্ছে কত? 1200। কথার কথা, এগুলো কিন্তু এরকম এত বড় ভ্যালু হয় না, অন্যান্য রকমের ভ্যালু হয়। আমি কথার কথা ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে? তো এগুলো রিয়েল ভ্যালু না। 1800 জুল। তো এই জায়গার দাগটা ধরো 1800 জুল, এই জায়গার দাগটা ধরো 1200 জুল। হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এই সিলিকন, এই সমযোজী বন্ধনে আবদ্ধ সিলিকন ক্রিস্টালটা, এই সিলিকন ক্রিস্টালটার তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তির মান 1200 থেকে 1800 জুলের মধ্যে হইতে পারে। এখন কিন্তু একটা সুনির্দিষ্ট মান বলতেছি না, এখন কিন্তু বলতেছি না তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি মানেই 1200 জুল, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি মানেই 1500 জুল, এরকম বলতেছি না। আমি বলছি একটা সীমা, একটা সীমা কি? 1200 টু 1800। তার মানে এই যে আমরা যখন একটা অ্যাটমকে পাই, সেই অ্যাটমটা আসলে আলাদা অবস্থায় থাকে না, সে আসলে কিসে থাকে? একটা ক্রিস্টালে থাকে। আর ক্রিস্টালে থাকার কারণে সে প্রভাবিত হতে পারে তার ইলেকট্রনের শক্তিগুলা, আর প্রভাবিত হবার কারণে একটা কি হয়? সুনির্দিষ্ট মান না থেকে একটা রেঞ্জ থাকে। তার মানে আমরা বুঝে গেলাম যে আমাদের শক্তিস্তর রৈখিক চিত্রে আসলে একটা কক্ষপথের একটা সুনির্দিষ্ট শক্তিমান না, বরং একটা শক্তির রেঞ্জ হিসেবে আমরা বরং উপস্থাপন করি। সো এর জন্য এটাকে এরকম মোটা করে আমরা দেখাই। মোটা করে দেখাই আসলে বোঝাচ্ছে কি? নিচের ভ্যালুটার একটা সুনির্দিষ্ট মান, হাইয়েস্ট ভ্যালুটার একটা সুনির্দিষ্ট মান এর মধ্যে থাকবে। মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি 1200 থেকে 1800 জুলের মধ্যে থাকবে, 1800-র বেশি যাওয়া যাবে না, আবার 1200-র কমও আসবে না। সো একটা রেঞ্জ আমরা ডিফাইন করি। তো এখানে তাই লেখা আছে, দেখো। তো আমরা এই শক্তির যে রেঞ্জ সম্ভব হয়, এই রেঞ্জটাকে, মানে এই যে এই সীমা 1200 থেকে 1800, এইগুলোকে আমরা নাম দিই কি? শেলের ব্যান্ড। তার মানে এটা হচ্ছে তৃতীয় শেলের ব্যান্ড। তেমনিভাবে এখানে দ্বিতীয় শেলেরও একটা ব্যান্ড সম্ভব হইতো না, সো দ্বিতীয় শেলেরও একটা ব্যান্ড সম্ভব হইতো। আবার প্রথম শেলেরও একটা ব্যান্ড সম্ভব হইতো না, প্রথম শেলেরও একটা ব্যান্ড সম্ভব হইতো। মানে যেই সীমাটা, যেই রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা বলতেছি ব্যান্ড। ঠিক আছে, খুব সিম্পল আলোচনা, তেমন কঠিন কিছু না। তো আমরা এই সীমাগুলোকে বলতেছি যথাক্রমে শক্তি ব্যান্ড। সো এটা হচ্ছে তৃতীয় শেলের শক্তি ব্যান্ড, দ্বিতীয় শেলের শক্তি ব্যান্ড, এটা হচ্ছে প্রথম শেলের শক্তি ব্যান্ড। তাহলে আমরা এখন যে আলোচনাটা পড়লাম, যে শক্তিগুলো একটা সুনির্দিষ্ট মান না নিয়ে থাকতে পারে, যখন কঠিন পদার্থ হিসেবে তাকে আমরা পাই, তখন সে ঘনভাবে অন্যান্য পরমাণু দ্বারা আবদ্ধ থাকে। আর এই আবদ্ধ থাকার কারণে শক্তির মানের তারতম্য থাকতে দেখা যায়। আর এই থাকতে দেখা যাওয়ার কারণে আমরা এই পাল্লাটাকে, এই রেঞ্জটাকে আমরা নাম দিচ্ছি কি? শক্তি ব্যান্ড, শেলের ব্যান্ড। সো এই থিওরিটা মাত্র যেটা পড়লাম আমরা, এটাকেই আমরা বলতেছি ব্যান্ড থিওরি বা ব্যান্ড তত্ত্ব। খুব সিম্পল আলোচনা, জাস্ট আমরা রেঞ্জটাকে নিয়ে আসলাম। তো আমরা যেহেতু জেনে গেলাম যে তার মানে তৃতীয় শেলের শক্তির একটা ব্যান্ড থাকতে পারে, একটা মানের সীমা থাকতে পারে,
প্রথম শেলের একটা থাকতে পারে, দ্বিতীয় শেলের একটা থাকতে পারে। আমাদের বেসিক্যালি ভেতরের শেলগুলোর শক্তির সীমা নিয়ে তেমন কাজ নাই এই চ্যাপ্টারে। আমাদের কাজ হচ্ছে বাইরের শেলের, যেমন সিলিকনের ক্ষেত্রে বাইরের শেল কোনটা? তৃতীয় শক্তি স্তর, তাই না? বাইরের শেল হচ্ছে থার্ড। অন্যান্যর ক্ষেত্রে ফোর্থও হতে পারে বাইরের শেল। সো সিলিকনের বেলায় বাইরের শেলটা কত? 3, তাই তো? সো এই যে তৃতীয় শক্তি শেলের যে ব্যান্ডটা, মানে যেই শক্তির সীমাটা, সেইটাকে আমরা একটা স্পেশালভাবে নাম দিই। সেটাকে সিলিকনের বেলায় আমরা স্পেশালভাবে কী নাম দিই? এটাকে নাম দিই যোজন ব্যান্ড। তার মানে এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু সিলিকনের বেলায় তৃতীয় শক্তি শেলের ব্যান্ড, বাট অন্যান্য পরমাণুর বেলায় যাদের ক্ষেত্রে বাইরের শেল হচ্ছে চতুর্থ, সো তাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থ শেলের শক্তি ব্যান্ডটাকে আমরা বলতাম যোজন ব্যান্ড। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। সো যোজন ব্যান্ড কি? যোজন ব্যান্ডও একটা শেলের ব্যান্ড, মানে একটা সুনির্দিষ্ট শেলের শক্তির সীমা, মানে শক্তির রেঞ্জ। বাট এটাকে আমরা যোজন ব্যান্ড বললেই বুঝবো কোনো পরমাণুর ক্ষেত্রে সেই পরমাণুর বাইরের যে শেলটা আছে, সর্ববাইরের, এটাকে আমরা জানি যোজন শেল। ওই যোজন শেলের ইলেকট্রনের মধ্যে যে শক্তির পার্থক্য হইতে পারে সেটাকে আমরা বলবো যোজন ব্যান্ড। মানে যোজন ব্যান্ডের মধ্যে সাপোজ ধরো আমি মান দিয়ে দেখাই, যোজন ব্যান্ডের মধ্যে সাপোজ ধরো এই যে একটু আগে যেটা লিখছিলাম ওইটাই লিখি আমি। সো যোজন ব্যান্ডের মধ্যে ধরো সাপোজ এই যে 1200 থেকে 1800 আমি লিখছিলাম। সো 1200 জুল থেকে 1800 জুল। সো এই যে 1200 থেকে 1800 জুল, এটাকে আমরা বলতেছি, এই সীমাটাকে আমরা বলতেছি সিলিকনের বেলায় সাপোজ যোজন ব্যান্ড। সিলিকনের বেলায় যোজন ব্যান্ড যদি 1200 থেকে 1800 জুল বলে, তাহলে তুমি কি বুঝবা? তাহলে তোমার বুঝতে হবে সিলিকনের যে বাইরের শেলটা আছে সেই শেলে ইলেকট্রনের শক্তি 1200 জুল থেকে 1800 জুলের মধ্যে হইতে পারে, এর বেশিও হবে না, এর কমও হবে না। আচ্ছা, আরও দুইটা ব্যান্ড আমরা স্পেশালি শিখবো আমাদের এই চ্যাপ্টারের জন্য। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ডটা কি? পরিবহন ব্যান্ডটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। একটু আগে কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে মুক্ত ইলেকট্রন কখন তৈরি হতে পারে? যদি আমরা সিলিকন স্ট্রাকচার অবস্থায় থাকার মধ্যে আমরা যদি তাপ প্রয়োগ করি। তাপ প্রয়োগ করলে আমরা জানি শক্তি বেড়ে যায়, জাম্প করে চলে যায়। সো জাম্প করে যখন তারা বাইরে চলে যায়, শেলের বাইরের শেলেরও বাইরে চলে যায়, তখন সেটাকে আমরা কী নামে ডাকি? সেটাকে আমরা মুক্ত ইলেকট্রন নামে ডাকি। মুক্ত ইলেকট্রনগুলোর শক্তি কি অবভিয়াসলি বেশি না? যোজন ব্যান্ডের চেয়ে বেশি অবভিয়াসলি, কারণ যোজন ব্যান্ডটা তো আসলে সে বাইরের শেলেই আছে। মানে এই যে এরা তো অ্যাকচুয়ালি বাইরের শেলেই আছে, এরা বাইরের শেলেই আছে। 1200 থেকে 1800 জুলের যে শক্তি, মানে এরা বাইরের শেলে আছে। বাট মুক্ত ইলেকট্রন যারা, মুক্ত ইলেকট্রনরা তো এগুলা ক্রস করছে বলেই সে মুক্ত, তাই না? এটার থেকে বেশি শক্তি আরও সে লাভ করছে বলেই সে মুক্ত। সে তখন আর পরমাণুর মধ্যে নাই, সে পুরো খণ্ডটার মধ্যে চলাচল করে। তো মুক্ত ইলেকট্রনের শক্তি ব্যান্ডটা তাই দেখো ওপরে, যোজন ব্যান্ডের চেয়ে ওপরে। যোজন ব্যান্ডের নিচে কিন্তু প্রথম শেলের শক্তি ব্যান্ড, দ্বিতীয় শেলের শক্তি ব্যান্ড আসি, এগুলো আমি উল্লেখ করি নাই। হ্যাঁ, এগুলো কিন্তু আসি, এগুলো উল্লেখ করি নাই। আর যোজন ব্যান্ডেরও বাইরে একটা শক্তি ব্যান্ড আমরা আঁকি, সেটাকে আমরা বলতেছি কি? পরিবহন ব্যান্ড। এটা কি? এটা হচ্ছে ওই যে পরমাণুর যেটা নিয়ে আমরা কথা বলতেছি সেটার মুক্ত ইলেকট্রনগুলোর যে শক্তির তারতম্য হইতে পারে। মুক্ত ইলেকট্রনও কিন্তু এমন না যে সিলিকনের সকল মুক্ত ইলেকট্রনই 2500 জুল শক্তি নিয়ে আসে, এইভাবে কিন্তু না। মুক্ত ইলেকট্রন কেউ 2500, কেউ 2700, কেউ 2900 এভাবে থাকতে পারে। সো ভিন্ন ভিন্ন মানে থাকতে পারে মুক্ত ইলেকট্রন সবাই, বাট তার মধ্যেও মুক্ত ইলেকট্রনের মধ্যেও কেউ কেউ একটু বেশি শক্তি বিশিষ্ট, কেউ একটু কম শক্তি বিশিষ্ট থাকতে পারে। তো আমরা পরিবহন ব্যান্ডে সাপোজ ধরো এরকম কথার কথা ভ্যালু ধরে নিই, সাপোজ এটা 2500 থেকে ভ্যালুটা 3500 পর্যন্ত হইতেছে আমাদের আলোচনা। এটা কিন্তু আমি কাল্পনিক ভ্যালু বসাচ্ছি, ঠিক আছে? সো 2500 জুল থেকে 3500 জুল আছে পরিবহন ব্যান্ড। এটা বললে তুমি কি বুঝবা? তোমাকে যদি কোনো একটা গ্রাফ দিয়ে বলা হয় যে পরিবহন ব্যান্ডের সীমা হচ্ছে 2500 জুল টু 3500 জুল, এটা বললে বুঝতে হবে যেই অ্যাটমটা, এগুলো গ্রাফটা কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো এক একটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? ধরো সাপোজ আমরা সিলিকন একটা মৌলের ক্ষেত্রে কাজ করতেছি, সিলিকন মৌলের ক্ষেত্রে। সো যেই মৌলটা নিয়ে কাজ করতেছি সেই মৌলের, সেই ধাতব খণ্ডে পরিবহন ব্যান্ড 2500 জুল থেকে 3500 জুল। মানে এটা বললে বুঝতে হবে ওই মৌলটার, ওই ধাতব খণ্ডে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর শক্তি 2500 জুল থেকে 3500 জুলের মধ্যে হবে, এর বেশিও হবে না, এর কমও হবে না। আচ্ছা, তো দুইটা ব্যান্ড কিন্তু আমরা পড়লাম, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড। অবভিয়াসলি বোঝা যায় পরিবহন ব্যান্ডের ভ্যালুগুলা যোজন ব্যান্ডের ভ্যালুগুলার চেয়ে বেশি হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস আমরা পড়বো, সেটাকে আমরা বলতেছি নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড কি? খুব সিম্পল। নিষিদ্ধ ব্যান্ডটা এখানে দেওয়াই আছে। সেটা কি? সেটা হচ্ছে এইখানের আমার এই আলোচনায় আমি ভ্যালুগুলো যে লিখছি এইটা দেখানোর জন্যই লিখছি। এই যে এই আলোচনায় 2500 থেকে 1800 জুল, এটাও একটা সীমা না? এই সীমাটাকে আমরা নাম দিচ্ছি নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন এনার্জি ক্যাপ। এটাকে কেন নিষিদ্ধ ব্যান্ড বলা হচ্ছে? কারণ এই মান নিয়ে
কোনো ইলেকট্রন থাকতে পারবে না, এই শক্তিমান নিয়ে কোনো ইলেকট্রন থাকতে পারবে না ওই স্ট্রাকচারটার মধ্যে। যদি এই জিনিসটা দিয়ে আমাকে বলা হয় যে এই ধাতব খণ্ডটার মধ্যে বলো তো 2000 এই ধাতব খণ্ডটার মধ্যে সাপোজ ধরো 2000 জুল বিশিষ্ট কোনো ইলেকট্রন, 2000 জুল শক্তি নিয়ে কোনো ইলেকট্রন থাকতে পারবে কিনা, আমি বলবো না। কেন? কারণ 2000 জুলটা কার মধ্যে পড়তেছে? 1800 থেকে 2500। 1800 থেকে 2500 কে আসলে নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড মানে এই শক্তিমান নিয়ে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তার হয় যোজন ব্যান্ডের শক্তিমান নিয়ে যোজন শেলে থাকতে হবে, অথবা তার 2500 অ্যান্ড 2500 প্লাস শক্তিমান নিয়ে তার পরিবহন ব্যান্ডে যে থাকতে হবে, অর্থাৎ মুক্ত ইলেকট্রন হিসেবে থাকতে হবে। বাট এর ইন বিটুইন মান নিয়ে সে থাকতে পারবে না। তাই আমরা নিষিদ্ধ ব্যান্ডের যদি সংজ্ঞা দিতে চাই, এভাবে সংজ্ঞা দিতে পারি: যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ডের শক্তিমান নিয়ে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। তো এখান থেকে কিন্তু একটা আলোচনা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠাতে চাই, মানে আমি যদি কোনো একটা ইলেকট্রনকে মুক্ত ইলেকট্রন বানাইতে চাই, খুব সহজে যদি বলি মুক্ত ইলেকট্রন বানাইতে চাই, মানে বাইরের শেলের ইলেকট্রনটাকে শক্তি দিয়ে মুক্ত ইলেকট্রন বানাইতে চাচ্ছি, কতটুকু শক্তি আমার দিতে হবে? খুব সিম্পল হিসাবটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ডের যে এনার্জি ব্যবধান, সেই এনার্জি ব্যবধান সমান শক্তি যদি দেই। ধরো কেউ 1800 জুল শক্তি নিয়ে আসে কোনো একটা ইলেকট্রন, এই 1800 জুল নিয়ে থাকা ইলেকট্রনটাকে আমরা যদি 1800 থেকে 2500, দ্যাট মিনস এই পরিমাণের শক্তি যদি আমরা প্রোভাইড করি, তাহলেই সে জাম্প করে এদিকে যাবে। এখানে কিন্তু বলে রাখি, ওকে যদি তুমি 100 জুল শক্তি অফার করো, 1800 জুল নিয়ে কোনো একটা ইলেকট্রন আছে, ওকে তুমি 100 জুল শক্তি অফার করলা, সে কি 1900 জুল হবে না। সে কি করবে? তাকে যদি 1800 থেকে 100 জুল দেওয়াও বাড়তি, সে যাবে না। সে কি করবে? সে হচ্ছে এটা তার বাদ বাকি যে চারপাশে যে ইলেকট্রনগুলো আছে, সে যেহেতু ওই শক্তিটা পেয়ে একটু কেঁপে বাকিদের মধ্যেও এটা কি করবে? একটু ছড়াবে, মানে কম্পনটা ছড়াবে। কম্পনটা ছড়ালে একটু তাপ উৎপন্ন হইতে পারে, ঘর্ষণ হইতে পারে। সো এই যে সে তার নিজেদের মধ্যেই কি করবে? বন্টন করে ফেলবে। 100 জুল দিলে সে বাকিদের মধ্যে বন্টন করে ফেলবে। তুমি যদি তাকে 1800 জুল আর 2500 জুলের ব্যবধান সমান শক্তি তাকে দাও, তাহলেই সে আর বন্টন না করে সরাসরি জাম্প করে এদিকে চলে যাবে, অর্থাৎ সে মুক্ত ইলেকট্রন হয়ে যাবে। তো এখানে বোঝার বিষয় এটাই যে নিষিদ্ধ ব্যান্ড সমান শক্তি যদি কোনো পরিবহন বা যোজন ব্যান্ডের ইলেকট্রনকে প্রোভাইড করা হয়, তাহলে সে আসলে কি হইতে পারে? সে আসলে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, মানে মুক্ত ইলেকট্রনে কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? সো এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি ঢাকা আসো, তোমাকে আমি কক্সবাজার যাওয়ার জন্য বললাম যে তুমি কক্সবাজার যাও, তোমাকে 200 টাকা দিলাম। তুমি কি যাইতে পারবা না। তুমি কি করবো? ওই 200 টাকা দিয়ে হয়তো চা নাস্তা খেয়ে ফেলবা, তাই না? আর তোমাকে যদি আমি আসলেই 10,000 টাকা দিয়ে বলি যে তুমি কক্সবাজারে যাও, তাহলে কিন্তু তখন তুমি যাবা, তাই না? কারণ তখন তোমার 10,000 টাকা ইনাফ কক্সবাজারে যাওয়ার জন্য। বাট তোমাকে 200-300 টাকা দিয়ে কক্সবাজার যেতে বলে তুমি জানো যে এটাতে কিছুই হবে না, সো তুমি এটা নিজেদের মধ্যেই খেয়ে শেষ করে ফেলবে, তাই না? সো এই কথাটা ইলেকট্রনের ক্ষেত্রেও। তাকে যদি আমি যে কোনো অ্যামাউন্টের শক্তি দিই হবে না, তাকে আমি নিষিদ্ধ ব্যান্ড অর নিষিদ্ধ ব্যান্ডের প্লাস শক্তি যদি দিই, তাহলেই সে আসলে কিসে যাবে? পরিবহন ব্যান্ডে যাবে। আচ্ছা, তো আমরা অনেকগুলো শক্তি ব্যান্ড নিয়ে আলোচনা করছি। এবার আমরা চলে যাই, চলো আমাদের সামনের আলোচনাটাতে। আমাদের অপরিবাহী সেমিকন্ডাক্টর নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছিলাম। সো আমরা এখন অপরিবাহী সেমিকন্ডাক্টরের নিষিদ্ধ ব্যান্ডের মানগুলো কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ আমরা এখন অপরিবাহী সেমিকন্ডাক্টরের শক্তিস্তর রৈখিক চিত্রগুলো কেমন হয় সেটা দেখব। পরিবহন ব্যান্ড কেমন হয়, যোজন ব্যান্ড কেমন হয়, সেগুলো একটু দেখব। আর এটার ভিত্তিতে সংজ্ঞাও দেওয়া যায় অপরিবাহীকে সেমিকন্ডাক্টরটাকে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপরিবাহী কারা? আমরা জানি যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে না, যেমন কাঠ, আমি টায়ারের একটা উদাহরণ দেখাইছিলাম, মানে রাবার জাতীয় পদার্থের। সো এগুলো আসলে কি অপরিবাহী, এগুলোর মধ্যে দিয়ে বিভব পার্থক্য প্রয়োগ করলেও তড়িৎ পরিবহন ঘটে না। সো এইগুলো কেন ঘটে না? কারণ এগুলোর মধ্যে যে নিষিদ্ধ ব্যান্ডটা আছে, এই নিষিদ্ধ ব্যান্ডের ভ্যালুটা দেখো 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট। সবাইকে বলে রাখি, ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তিরই একটা একক, তাই না? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻⁹ জুল, তাই তো? এটা একটা শক্তিরই একক। তো এই যে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট, এই শক্তিমানটা মনে হতে পারে কম, বাট এটা কিন্তু ইলেকট্রনের সাপেক্ষে অনেক বেশি একটা শক্তিমান। সো এটা মোটামুটি বড় একটা শক্তি ব্যবধান। নিষিদ্ধ ব্যান্ডের রেঞ্জটা অনেক বড়। নিষিদ্ধ ব্যান্ডের রেঞ্জটা বড় হওয়ার কারণে কি সমস্যাটা হলো, এর যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে খুব সহজেই চাইলে পরিবহন ব্যান্ডে পাঠানো যায় না।
আমি চাইলাম যোজন ব্যান্ডের একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাবো, পাঠাইলে লাভ কি? পাঠাইলে লাভ হচ্ছে সে পরিবহন ব্যান্ডে যাওয়া মানে মুক্ত ইলেকট্রন হওয়া, আর মুক্ত ইলেকট্রন হলে সে আসলে পরিবহন করতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারবে। একটা অপরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন আমরা ঘটাতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে সাধারণত এটা সহজে সম্ভব না। আমি যদি তাকে চাপ দেই তো এই এনার্জি লেভেলটা অ্যাচিভ করাটা টাফ। এই এনার্জিটা বেশি না, বাট এই এনার্জিটা তুমি যখন দিবা, তুমি তো পদার্থটার গায়ে দিবা, ওই পার্টিকুলার ইলেকট্রনটা এই পরিমাণে এনার্জি পাইছে কিনা এটা মেক শিওর করাটা টাফ, কারণ এটা অনেক বড় একটা শক্তিমান। সো দেখা যায় সেটা হচ্ছে অপরিবাহীর বেলায় আমার যে নিষিদ্ধ ব্যান্ড, সেই নিষিদ্ধ ব্যান্ডটা তুলনামূলক অনেক বড়। তাই সাধারণ তাপমাত্রা মানে আমাদের যে রুম টেম্পারেচার আছে সেই তাপমাত্রায় যদি বিভব পার্থক্য প্রয়োগও করি, তাই আমরা তড়িৎ পরিবহন কিন্তু পাই না। সচরাচর অপরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন কি হয় না। বাট এমন না যে একবারই যায় না, যায়, অনেক প্রসেস করে সম্ভব হতে পারে। বাট আমাদের রুম টেম্পারেচারে এই জিনিসটা কিন্তু ইউজুয়ালি পসিবল না। আচ্ছা, সো নিষিদ্ধ ব্যান্ড বড় হয়, এই জিনিসটা আসলে হয় না। এবার আমরা চলে আসি পরিবাহীর বেলায়। আমরা অপরিবাহী মাত্র দেখলাম। পরিবাহীর জন্য দেখো তো যোজন ব্যান্ডটা কীরকম দেখাচ্ছে। পরিবাহীর জন্য মধ্যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড, তাদের মাঝখানে কোনো নিষিদ্ধ ব্যান্ড দেখতে পারতেছ না, তারা ওভারল্যাপ হয়ে আছে। যোজন ব্যান্ডটা আর পরিবহন ব্যান্ডটা দেখো একটা আরেকটার ওপরে ওভারল্যাপ হয়ে গেছে, অর্থাৎ এইখানে তো নিষিদ্ধ ব্যান্ড নাই, মানে সামান্যতম এনার্জি দিলেই অসংখ্য সংখ্যক কী তৈরি করা যায়, পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পাঠানো যায়, অর্থাৎ মুক্ত ইলেকট্রন রেডি করা যায়। মুক্ত ইলেকট্রন রেডি করা মানেই তো আসলে কি, মুক্ত ইলেকট্রনই যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। যোজন ব্যান্ডের ইলেকট্রন তো আর তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে। সো মুক্ত ইলেকট্রন পাওয়া যায় যেহেতু অসংখ্য, নিষিদ্ধ ব্যান্ড না থাকায়, সেজন্য আমার কি পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করা সম্ভব। তাই পরিবাহীর মধ্যে আমরা কি পাই, যে তড়িৎ পরিবহন করাইতে পারি। সো পরিবাহীর উদাহরণ হিসেবে আমি দিচ্ছি কি তামা আর রূপা। সো এছাড়াও আরও অনেক পরিবাহী আছে। সো মাথায় রাখবা, পরিবাহী যেটাই হোক, পরিবাহীর মধ্যে নর্মালি নিষিদ্ধ ব্যান্ড তো থাকেই না, বরং পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড একে অপরের উপরে কী করে, উপরিলেপন মানে ওভারল্যাপ করে। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি যে ওভারল্যাপ করার আগে সবাই যে যোজন স্তরে থাকে তাও না। অলরেডি সাধারণ রুম টেম্পারেচারেই অসংখ্য পরিবহন ব্যান্ডের ইলেকট্রন থাকে, অর্থাৎ অসংখ্য এই শক্তিমানগুলো নিয়েও ইলেকট্রন থাকে। অর্থাৎ তোমার কিছু না প্রয়োগ করার আগেই তার মধ্যে কি আছে, অনেকগুলা মুক্ত ইলেকট্রন আছে। তাই তো কিছু তাপ না প্রয়োগ করি, আমরা যদি বিভব পার্থক্য নর্মালি একটা তামার তারে প্রয়োগ করি, তাহলে কি পাবো, আমরা তড়িৎ পরিবহন পাবো। আমার কিন্তু তামার তারে তড়িৎ পরিবহন ঘটানোর আগে গরম করে নিতে হয় না তামার তারটা, তাই না? সো আমরা এইটা থেকেই বুঝতে পারি যে তার অলরেডি অনেকগুলা কি আছে, পরিবহন ব্যান্ডে ইলেকট্রন আছে। সো আমরা এই আলোচনাটাও দেখলাম। এবার চলো আমরা চলে আসি অর্ধ পরিবাহী মানে সেমিকন্ডাক্টরটা নিয়ে আলোচনায়। সেমিকন্ডাক্টরের বেলায় কি দেখতেছি, এটা পরিবাহী আর অর্ধ পরিবাহীর মধ্যে অবস্থান করতেছে। যেমন উদাহরণ হিসেবে জার্মেনিয়াম আর সিলিকন। দেখো ভ্যালুটা, এটা কি 0.7 ইলেকট্রন ভোল্ট থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। অপরিবাহীর বেলায় কত ছিল, 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত ছিল। আর অর্ধপরিবাহীর বেলায় এই ভ্যালুটা কত, 0.7 ইলেকট্রন ভোল্ট থেকে 1.1, যেটা কিন্তু অপরিবাহীর তুলনায় অনেক অল্প, তাই না? এক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ড নাই যে তা না, পরিবাহীর মতন আছে, বাট থাকলেও এটা অপরিবাহীর মতন এত বেশি মান নিয়েও নেই। এটা কি একটা নর্মাল, একটা মাঝামাঝি মান নিয়ে আসে, যেই মানটা এমন না যে অ্যাচিভ করাও যায় না, আবার যেই মানটা এমনও না যে একবারে নাই, ঠিক আছে? সো আমার এই কম ভ্যালু বিশিষ্ট নিষিদ্ধ ব্যান্ড হওয়ার কারণে আমরা চাইলে সেমিকন্ডাক্টরটাকে কিছু তাপ দিয়ে তাকে পরিবহন ব্যান্ডে কিছু ইলেকট্রন পাঠাইতে পারি। আমি পরিবহন ব্যান্ডে তার মধ্যে কিছু ইলেকট্রন পাঠাইতে পারি, আর পাঠাই কি তড়িৎ পরিবহনের উপযোগী তাকে করতে পারি, ঠিক আছে? আমরা দেখব যদিও অত উপযোগী হয় না তড়িৎ পরিবহনের, বাট কিছুটা উপযোগী করা যায়, ঠিক আছে? সো কিছুটা উপযোগী আমরা করতে পারি। আবার তাপমাত্রা কমায় তার পরিবহন ব্যান্ডের ইলেকট্রনগুলো এইদিকে নিয়ে চলে আসে, শক্তি হারায় তারা এইদিকে যখন চলে আসে, তখন তারা যোজন ব্যান্ডে যখন আসে তখন সে অপরিবাহীর মতন আচরণ করতে পারে। সো তার নেচারটা কি, মাঝামাঝি, পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি। তো এখানে কি কনক্লুশন টানতে পারি, পরিবহন আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান 1.1 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হইতে পারে। তাপমাত্রা বাড়াইলে কি হয়, তড়িৎ পরিবাহিতা কি সাধারণত তাদের মধ্যে বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়াইলে তার ব্যবধানটা যেহেতু অল্প, সো এই ব্যবধান অল্প থাকলে কিছু তাপমাত্রা বাড়াইলে সেই জায়গা থেকে জাম্প করে এদিকে চলে যায়। জাম্প করে আমরা চলে যাওয়াটাও দেখি। তো কিছু পরিমাণ আমি তাপমাত্রা ধরো বাড়াইছি, বাড়ানোর ফলে এখান থেকে ইলেকট্রনগুলো দেখো জাম্প করে চলে গেছে। অ্যানিমেশনের মাধ্যমে আমরা মাত্রই দেখলাম এটা। তো আমরা বলতে পারি যে নিষিদ্ধ ব্যান্ডটা আসলে শেখাটা জরুরি এর জন্য যে নিষিদ্ধ ব্যান্ড যত ছোট হয় আসলে তত আসলে কি বিদ্যুৎ পরিবাহিতাটা বেশি। যেমন দেখতেই পারছি আমরা পরিবাহীর বেলায় আমরা দেখছি যে নিষিদ্ধ ব্যান্ড নাই,
ওভারল্যাপ করে আছে। ওভারল্যাপ করে থাকার কারণে কি হয়েছে, আমার তড়িৎ পরিবহনে সেটা অনেক উপযোগী পরিবাহী পদার্থটা। আর অপরিবাহীর বেলায় এই ভ্যালুটা নিষিদ্ধ ব্যান্ড অনেক বড় ছিল, তাই পরিবহন করতে পারে নাই। আর সেমিকন্ডাক্টরের বেলায় এই ভ্যালুটা হচ্ছে মাঝামাঝি, তাই কি সে এমনও না যে একবারই পরিবহন করতে পারে না, কিছুটা তাপ দিলে পারে, আবার তাপমাত্রা কমায় ফেললে সে কিন্তু পরিবহন করতে পারে না, অপরিবাহীর মতন আচরণ করে। তো বন্ধুরা, আজকে একদম বেসিক ইন্ট্রোডাকশন লেভেলের ক্লাস ছিল। পরের ক্লাসে বেসিক্যালি আমরা কোর টপিকগুলোতে ঢুকবো। এই চ্যাপ্টারটা কিন্তু ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমি বুঝাবো, আর ধারাবাহিকভাবে তোমরা যদি সবগুলো ক্লাস করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।